মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার লেকচার নাম্বার 3। যে এতদিন আমরা যে বলতাম যে টেম্পারেচার বাড়ানোর ফলে রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটির চেঞ্জ হচ্ছে। তো কিভাবে চেঞ্জ হচ্ছে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, অ্যালয়েজ এর ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো আজকে দেখব। তার সাথে সাথে থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, যাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করে থাকি, একে আমরা আলফা সাইন দ্বারা প্রকাশ করে থাকি। তো এটাকে আমরা আজকে বুঝবো। আজকে আমরা এইটুকুই টপিকস। তো তার সাথে সাথে নিউমেরিক্যালও রয়েছে। তো প্রথমে আমাদের দেখা যাক যে আমরা গত লেকচারে যেটা দেখে এসেছি সেটা হচ্ছে কি, রেজিস্ট্যান্সের ডেরিভেশনে আমরা দেখেছি না এম এল বাই স্কয়ার এন টাউ এ। ক্লিয়ার? তো এটাই ছিল কি আমাদের রেজিস্ট্যান্সের ডেরিভেশন। তো রেজিস্ট্যান্সের ডেরিভেশনে আমরা কি দেখেছিলাম না রেজিস্ট্যান্স কার উপরে ডিপেন্ড করেছে না ডাইমেনশনের উপরে ডিপেন্ড করেছে, লেন্থ, এরিয়া এদের উপরে ডিপেন্ড করেছে। বাট রেজিস্টিভিটি আমরা কি বলছিলাম না রেজিস্টিভিটি হচ্ছে এই টার্মসটা, যে রেজিস্টিভিটি আমরা কি দেখতাম এ ডিভাইডেড বাই স্কয়ার এন টাউ। তো রেজিস্টিভিটি ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে না, ওই কন্ডাক্টরের শেপ সাইজের উপরে ডিপেন্ড করে না। কার উপরে ডিপেন্ড করে না ডিপেন্ড করে কেবলমাত্র ডিপেন্ড অন টেম্পারেচার এন্ড মেটেরিয়াল, এবং মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে থাকে রেজিস্টিভিটি। তো এর দরুন আমরা কি পেয়েছিলাম না রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই কি পেয়েছিলাম, এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, যেখানে এম কি এল কি আমাদের জানা আছে। আরেকবার লিখে দিচ্ছি না এম হচ্ছে কি না এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, এল হচ্ছে কি না লেন্থ অফ কন্ডাক্টর। তো আমার এখানে একটা বিশেষ বস্তু একটা হচ্ছে কি লেন্থ, কে আমাকে ওই লেন্থ নিতে হবে যার অ্যালং কারেন্ট ফ্লো করছে। তো এখানে একটা বিষয়বস্তু হচ্ছে কি ওই লেন্থ নিতে হবে যার অ্যালং কারেন্ট ফ্লো করছে। আমরা এই জিনিসগুলোকে আমরা আগেও বলেছি, ফ্লো করছে, যে এক্সিসে বরাবর কারেন্ট ফ্লো করছে সেই এক্সিসের লেন্থটা নিতে হবে। আচ্ছা ই হচ্ছে কি না ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, এন হচ্ছে কি না এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। আচ্ছা টাউ হচ্ছে কি না টাউ হচ্ছে এভারেজ রিল্যাক্সেশন টাইম, যে পজিটিভ আয়ন এবং অপর একটা পজিটিভ আয়ন এবং অসংখ্য পজিটিভ আয়ন রয়েছে, সেই পজিটিভ আয়ন থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। তো একটা ইলেকট্রন পজিটিভ আয়নের সাথে কোলাইড করলো, সেখান থেকে আবার একটা পজিটিভ আয়নের সাথে কোলাইড করলো। তো দুটো কলিশনের মধ্যবর্তী টাইম পিরিয়ডটাকে আমরা বলে থাকি রিল্যাক্সেশন টাইম। তো এমনি করে করে হাজার করোড় ইলেকট্রন রয়েছে, তো তাদের দ্বারা গড় রিল্যাক্সেশন টাইম হচ্ছে কি না টাউ। ক্লিয়ার? আচ্ছা এ হচ্ছে কি না এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর। ক্লিয়ার? আচ্ছা তো এই এরও একটা বিষয় রয়েছে, এই এরিয়া কোনটা নিতে হয় না এরিয়া অলওয়েজ নিতে হয় না পারপেন্ডিকুলার টু দা কারেন্ট ফ্লো এর পারপেন্ডিকুলার এরিয়া আমাদেরকে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা তো এবারে আমরা দেখবো কি আমাদের টপিকস কি ছিল না হিটিং এফেক্ট অন রেজিস্ট্যান্স এন্ড রেজিস্টিভিটি। তো কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির উপরে কি প্রভাব পড়ে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, অ্যালয়েজের ক্ষেত্রে কি প্রভাব পড়ে সেগুলো দেখা আছে। তো রেজিস্ট্যান্সের ডেরিভেশনটাই ছিল। তো এই সাইডটা মুছি, প্রত্যেকটার জন্য কিন্তু আমরা এবারে লক্ষ্য করব। এটা মুছি। আচ্ছা চলো, তো কন্ডাক্টরে ফার্স্টে আমরা কার ক্ষেত্রে দেখবো, কন্ডাক্টরের ক্ষেত্রে তোলা হয়েছে। তো আচ্ছা না পজ করে তুলবে, ঠিক আছে। তো এট ফার্স্ট আমরা দেখবো কার না কন্ডাক্টরের ক্ষেত্রে। তো আমরা ফার্স্ট আমরা দেখতে চলেছি কি হিটিং এফেক্ট ফর কন্ডাক্টর বলতে পারি বা মেটাল বলতে পারি, কন্ডাক্টর বলতে পারি, মেটাল বলতে পারি। লাইক আমরা কি বলতে পারি, লাইক কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড, এই এটসেট্রা। ক্লিয়ার? এইগুলো হচ্ছে কি না কন্ডাক্টরের এক্সাম্পল। তো আমি একটা কন্ডাক্টর নিলাম, যে কন্ডাক্টরের টেম্পারেচার কি করলাম, আমি কি করলাম ইনক্রিজ করলাম।
তো একটা কন্ডাক্টরের টেম্পারেচার আমি কি করলাম, ইনক্রিজ করলাম। কোন একটা কন্ডাক্টর নিলাম, তো টেম্পারেচার ইনক্রিজ করলে আমরা কি দেখি না, টেম্পারেচার ইনক্রিজ করলে তার মধ্যে বেশি বেশি সংখ্যক পজিটিভ আয়নের সৃষ্টি হয় এবং বেশি বেশি ইলেকট্রন সৃষ্টি হয়। তো বেশি বেশি পজিটিভ আয়ন, তাহলে পজিটিভ আয়ন কি হতে থাকে, ইনক্রিজ করে। তো পজিটিভ আয়ন যদি ইনক্রিজ করে তাহলে ইউনিট ভলিউমে পজিটিভ আয়নের সংখ্যাও বাড়তে থাকে, যার ফলে ইলেকট্রনগুলোর কলিশন করার জন্য, ইলেকট্রনগুলো কলিশন করলো অপর একটা পজিটিভ আয়নের সাথে কলিশন করলো, তো দুটো পজিটিভ আয়ন তো খুব কাছাকাছি, তখন কি হলো তাদের মধ্যে আমরা কি দেখলাম না, তাদের মধ্যে আমরা দেখলাম যে কলিশন করার জন্য যে রিল্যাক্সেশন টাইম খুব ছোট হয়ে গেছে। আরে দুটো পজিটিভ আয়ন, এই ধর একটা পজিটিভ আয়ন, এই ধর একটা পজিটিভ আয়ন, তো এদের মধ্যে কলিশন করার জন্য একটা টাইম ছিল। এবারে আমি টেম্পারেচার বাড়িয়েছি, তো দুটো পজিটিভ আয়ন কি হচ্ছে, কাছাকাছি হচ্ছে, কারণ এইটুকু অংশের মধ্যে আবার একটা পজিটিভ আয়ন এসে হাজির হয়েছে। কেন না, টেম্পারেচার বাড়ানোর ফলে কি হচ্ছে না, অ্যাটম থেকে ইলেকট্রন আর বেশি পরিমাণে নির্গত হয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় আমি কি দেখলাম না, দুটো ইলেকট্রনের মধ্যে কলিশন করার যে রিল্যাক্সেশন টাইম, কলিশন করার পরে যে রিল্যাক্সেশন টাইম তো আগের তুলনায় ছোট হয়ে গেছে। তো রিল্যাক্সেশন টাইম আমরা কি দেখবো না, রিল্যাক্সেশন টাইম কমতে থাকবে, তার মানে এভারেজ রিল্যাক্সেশন টাইমও কি হবে, কমতে থাকবে। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? আচ্ছা, তো এভারেজ রিল্যাক্সেশন টাইম যদি কমে, এভারেজ রিল্যাক্সেশন টাইম কেন কমলো না, কলিশন বেড়ে গেছে। লিখো কলিশন কি হয়েছে, কলিশন ইনক্রিজ করেছে, তো এভারেজ রিল্যাক্সেশন টাইম কি হয়েছে, ডিক্রিজ করেছে। তো এভারেজ রিল্যাক্সেশন টাইম যদি ডিক্রিজ করে, রেজিস্টিভিটি কি হচ্ছে, ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে না, রেজিস্টিভিটি ইনক্রিজ করেছে। আচ্ছা, কেন না, ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, তো রেজিস্ট্যান্সে দেখো কি হবে, ইনক্রিজ করবে, ইনভার্সলি প্রপোর্শনাল, তো রেজিস্ট্যান্সে কি হচ্ছে না, ইনক্রিজ করেছে। আচ্ছা, তো টেম্পারেচার বাড়ানোর ফলে যেমন করে পজিটিভ আয়ন ইনক্রিজ হয়েছে, তেমন করে পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ইলেকট্রনও তো ইনক্রিজ করেছে। তো দ্বিতীয় ভাবে আমরা ভাবতে পারি যে নাম্বার অফ ইলেকট্রন মানে কি, পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ইলেকট্রনকে আমরা কি বলতাম, এন। তো নাম্বার অফ ইলেকট্রন কি হচ্ছে, ইনক্রিজ করেছে। তো নাম্বার অফ ইলেকট্রন যদি ইনক্রিজ করে, তো রেজিস্ট্যান্স কি হবে, ডিক্রিজ করবে। তো রেজিস্ট্যান্স কি হবে, ডিক্রিজ করেছে। আচ্ছা, রেজিস্টিভিটি কে দেখো, ডিক্রিজ করেছে, রেজিস্টিভিটি কি হচ্ছে, ডিক্রিজ করেছে। তো টেম্পারেচার বাড়ানোর ফলে এভারেজ রিল্যাক্সেশন টাইমের জন্য ইনক্রিজ করছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউমের জন্য ডিক্রিজ করছে। তো দুজনের মধ্যে কে কাকে ডমিনেট করছে সেটা তো ভালো করে বোঝা দরকার, এখানে কে কাকে ডমিনেট করবে। আচ্ছা, তো কন্ডাক্টরের ক্ষেত্রে ফর কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখি না, at room temperature conductor have 10 to the power 29 ফ্রি ইলেকট্রন। তার মানে বুঝতেই পারছি রুম টেম্পারেচার মানে আমরা জানি কত হয়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে কন্ডাক্টরের মধ্যে এত সংখ্যক ইলেকট্রন মানে রয়েছে। তো এবারে যদি টেম্পারেচার যদি আমি ইনক্রিজও করি, হ্যাঁ, আর মানে আর হয়তো 10 টু দি পাওয়ার 2 গুণ বেড়ে গেল, তার মানে 10 টু দি পাওয়ার 31। তো 10 টু দি পাওয়ার 21 এর রেসপেক্টে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম যদি ইনক্রিজও করে, তাহলে তার কাছে এই ভ্যালুটা খুব একটা ডিফার করছে না। তার মানে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম টেম্পারেচার বাড়ানোর ক্ষেত্রে কোনো ভূমিকাই গ্রহণ করছে না, নেগলিজেবল। সো আমরা কি লিখতে পারি, সো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজ নেগলিজেবল। ক্লিয়ার? তো এখানে ডমিনেট কে করছে, অনলি এভারেজ রিল্যাক্সেশন টাইম। তো এভারেজ রিল্যাক্সেশন টাইম যদি ডমিনেট করে, তাহলে রেজিস্টিভিটি কি হবে, ডেফিনেটলি ইনক্রিজ করবে। রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, রেজিস্টিভিটি ইনক্রিজ করবে। ক্লিয়ার করা গেছে? তো কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির গ্রাফ কি দেখবো, তো গ্রাফ কি দেখবো না, দেখো এদিকে হচ্ছে টেম্পারেচার, আচ্ছা, আর এদিকে হচ্ছে ধরো রেজিস্ট্যান্স। তো আমরা কি দেখবো, তো আমরা দেখতেই চলেছি কি রেজিস্ট্যান্স কি হবে, ইনক্রিজ করবে। ক্লিয়ার? আচ্ছা, রেজিস্টিভিটি কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে রেজিস্ট্যান্স কি ইনক্রিজ করেছে। রেজিস্টিভিটি কি দেখবো না, রেজিস্টিভিটি দেখো না, রেজিস্টিভিটি রো সেও কি হবে, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ইনক্রিজ করবে। দুটোই সেম গ্রাফ আসবে।
ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? তো আমরা কি দেখলাম না হিটিং এফেক্ট ফর কন্ডাক্টর। তো কন্ডাক্টরের ক্ষেত্রে এই ফেনোমেনা চলতে আছে। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে, নোট করবে, ভালো করে মনে রাখবে। সেকেন্ড আমরা কি দেখব সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সেকেন্ড আমরা কি দেখব সেমিকন্ডাক্টর। নাম্বার 2 সেমিকন্ডাক্টর। রাফ করি। আচ্ছা, হিটিং এফেক্ট ফর সেমিকন্ডাক্টর। শুধু একটু চেঞ্জ করে দিই, হিটিং এফেক্ট ফর সেমিকন্ডাক্টর। আচ্ছা আচ্ছা, সেমিকন্ডাক্টরের এক্সাম্পল তো তোমরা জানো, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে কি সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। লাইক সিলিকন, জার্মেনিয়াম এটসেট্রা, এগুলো হচ্ছে কি সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। আচ্ছা, তো সেকেন্ড এটা ছিল। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখব না, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে চলেছি কি না, তার ক্ষেত্রে আমরা টেম্পারেচার বাড়াবো, এভারেজ রিল্যাক্সেশন টাইমকে আর ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি কি করবে, ইনক্রিজ করবে। এবং নাম্বার অফ পার ইউনিট ভলিউমে আমরা কি দেখব, একটা পরিবর্তন দেখব। নাম্বার অফ পার ইউনিট ভলিউমে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, তো নাম্বার অফ পার ইউনিট ভলিউমে কি হবে, ইনক্রিজ করবে, রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি কি করবে, ডিক্রিজ করবে। চলো, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখা গেছে না, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা গেছে ফর সেমিকন্ডাক্টর কি দেখা গেছে না, at room temperature কি দেখা গেছে, at room temperature semiconductor have no free electron। তাহলে কোনো ফ্রি ইলেকট্রন যদি না থাকে, তাহলে আমরা কি দেখব, যে যদি টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে আমি কি দেখব, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম হিউজ পরিমাণে ইনক্রিজ করবে, তুরন্ত খুব বেশি পরিমাণে ইনক্রিজ করবে। তো এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি না, তার রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি কি হয়, ডিক্রিজ করতে থাকে। তো যার কারণে রিল্যাক্সেশন টাইম যদিও ডিক্রিজ করেছিল এবং তার জন্য ইনক্রিজ করার কথা, তো ইনক্রিজ না করে ডিক্রিজ করতে পারে, ডিক্রিজ হচ্ছে। তার মানে কি, তার মানে এখানে ডমিনেট করছে কি, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তাহলে এখানে তার এক্সপেরিমেন্টে দেখা গেছে এটা হয়েছে কি, সো আমরা বলতে পারি সো হিয়ার ডমিনেট n কি করছে, ডমিনেট করছে, এবং এভারেজ রিল্যাক্সেশন টাইমকে আমরা কি বলতে পারি, নেগলিজিবল। ক্লিয়ার? দেখা যাচ্ছে সাইডে, এভারেজ রিল্যাক্সেশন টাইমকে আমরা কি করতে পারি, নেগলিজিবল করতে পারি। ওকে, আচ্ছা, তো আমাকে একটু উপরের দিকে লিখতে হবে এবারে। ক্লিয়ার হচ্ছে? তো এভারেজ রিল্যাক্সেশন টাইমকে আমরা কি করব, নেগলিজিবল, কারণ এর জন্য তো কোনো প্রভাবই পড়ছে না, এক্সপেরিমেন্টালি আমরা দেখতেই পাচ্ছি এটাই ঘটছে। তাহলে এদেরকে যদি গ্রাফ দেখি, তো এদের গ্রাফ আমি কি দেখবো না, এদিকে আমি রেজিস্ট্যান্স রাখলাম, এদিকে আমি টেম্পারেচার রাখলাম। আচ্ছা, টেম্পারেচার আমরা কিসে রাখবো, ইন কেলভিন রাখবো। আচ্ছা, তো আমি ইনিশিয়ালি আমি একটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, টেম্পারেচার ইনক্রিজ করার ফলে রেজিস্ট্যান্স কি হতে থাকবে, কমতে থাকবে, ডিক্রিজ করছে। আচ্ছা, রেজিস্টিভিটি সেম গ্রাফ আসবে, এদিকে আছে টেম্পারেচার আর এদিকে হচ্ছে কি রেজিস্টিভিটি রো, রেজিস্টিভিটিও কি হতে আছে, ডিক্রিজ করছে। ক্লিয়ার? রেজিস্টিভিটিও কি করবে, ডিক্রিজ করবে। ক্লিয়ার? নেক্সট থার্ড অ্যালয়েস এর ক্ষেত্রে তোলা হয়েছে। আচ্ছা, অ্যালয়েস এর ক্ষেত্রে আমরা কি হিটিং এফেক্ট ফর অ্যালয়েস মানে আমরা বাংলায় জানি তো সংকর ধাতু, অ্যালয়। তাহলে অ্যালয়ের ক্ষেত্রে আমরা কি দেখব, তুলে নিয়েছিলে, পজ করবে, তুলে নেবে, পজ করবে, তুলে নেবে। ওকে, আচ্ছা, তো অ্যালয়ের ক্ষেত্রে আমরা কি দেখব, অ্যালয়েস। আচ্ছা, অ্যালয় আমরা জানি কি অ্যালয় হয়ে থাকে না, অ্যালয় আমাদের ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয় ম্যাঙ্গানিন একটা অ্যালয়, আমরা ম্যাক্সিমাম তার ম্যাঙ্গানিন তারে ইউজ করে থাকি। তো অ্যালয় কি বলছে না, বলছে না অ্যালয় তো আমরা তৈরি করে থাকি, দুটো মেটালকে আমরা নির্দিষ্ট অনুপাতে যুক্ত করে অ্যালয় তৈরি করে থাকি। তো অ্যালয় তৈরি করা হয় কেন না, এক্সপেরিমেন্টের ক্ষেত্রে অ্যালয় কেন তৈরি করা হয়, ধরো আমি কোনো একটা ল্যাবে ধরো কোনো একটা রেজিস্ট্যান্স আমি পরিমাপ করব,
তো তার ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়ানোর ফলে ওই তারের যদি নিজস্ব একটা রেজিস্ট্যান্স যদি আপনাওতেই সৃষ্টি হয়ে যায়, তাহলে আমি যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি সেটাই তো ভুল চলে আসবে না। তাহলে আমি এমন কিছু একটা তার বানাবো যেটা টেম্পারেচার বাড়ানো। আর টেম্পারেচার কি করে বাড়বে? কারণ ভেতর দিকে আমি কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠালে কি হবে, ভেতরে ইলেকট্রন গুলো কি হবে, কাইনেটিক এনার্জি পাবে, দিলে তাদের দ্বারা একটা হিট প্রডিউস হবে। তো এই হিটের জন্য টেম্পারেচার ইনক্রিজ করবে। তো এই টেম্পারেচার ইনক্রিজ যদি করলে যদি রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির উপরে কোনো যদি প্রভাব পড়ে, তো এক্সপেরিমেন্টের যে ভ্যালু আমি পেতে চলেছি তো তার থেকে অন্য কিছু ভ্যালু পাবো। তো এক্সপেরিমেন্টটাই আমার ভুল হয়ে যাবে। তো টেম্পারেচার, তো অ্যালয় হচ্ছে সেই জিনিস যে টেম্পারেচার ইনক্রিজ করার ফলে, টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করব, তো টেম্পারেচার ইনক্রিজ করার ফলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি আর নট আর আনএফেক্টেড, ঠিক আছে, আনএফেক্টেড, এদের কোনো পরিবর্তনই হয় না। তার মানে আমি কি দেখব? তার মানে যে টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি, তো এদিকে টেম্পারেচার ইন কেলভিন, আচ্ছা, আর এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে আমি কি দেখব? রেজিস্ট্যান্স আর চেঞ্জ হয়, সামান্যটুকু হয়। তো যে চেঞ্জকে আমরা নেগলিজিবল ধরতে পারি, সামান্যটুকু চেঞ্জ, ক্লিয়ার? আচ্ছা, আর রেজিস্টিভিটিও সেম। এদিকে হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন আর এদিকে হচ্ছে রেজিস্টিভিটি। তো রেজিস্টিভিটিকে আমরা বলতে পারি সেম, যে হালকা পোক্ত ইনক্রিজ করে টেম্পারেচার ইনক্রিজ করার ফলে, আর কিছুই না। তো এই ছিল হিটিং এফেক্টের জন্য রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি কি চেঞ্জ হয়ে থাকে। নেক্সট আমরা পড়তে চলেছি থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে, তুলে নাও, যা তোলার আছে সব তুলে নাও। এরপর আমরা দেখতে চলেছি থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। রাত করে, আচ্ছা, নেক্সট টপিক আমাদের আসতে চলেছে কি, নেক্সট যাকে আমরা আলফা সাইন দ্বারা ডিনোট করব। হেডলাইন দাও, যে থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, যাকে অল্টারনেটিভলি অর টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ওকে, তো যাকে আমরা আলফা সাইন দ্বারা ডিনোট করব। আচ্ছা, তো আমাদের কাছে একটা তার রয়েছে, যে তারের ইনিশিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে আর, ইনিশিয়াল টেম্পারেচার ছিল তার টি, ক্লিয়ার? তো ওই তারের টেম্পারেচার আমি কি করলাম? ইনক্রিজ করলাম। তো টেম্পারেচার ইনক্রিজ করে আমি কত করলাম? টি প্লাস ডিটি। টেম্পারেচার ইনক্রিজ করেছি কি ডিক্রিজ করেছি সেটা অত ফ্যাক্টর নয়। তো এখান থেকে দেখো যে আমরা প্লাস আছে মানে কি টেম্পারেচার আমরা ইনক্রিজ করেছি। তো টেম্পারেচার ইনক্রিজ করতে তো আমি এমন একটা মানে কি বলবো কন্ডাক্টর নিলাম, যে কন্ডাক্টরটা ধরো যে কন্ডাক্টর ক্ষেত্রে কি হচ্ছে রেজিস্ট্যান্স কিন্তু ইনক্রিজ করে, যে টেম্পারেচার ইনক্রিজ করার পরে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। তো তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স টেম্পারেচার ইনক্রিজ করার ফলে আর প্লাস কত হবে? ডিআর। যদি আমি সেমি কন্ডাক্টর ইউজ করতাম তো রেজিস্ট্যান্স কি করে? ডিক্রিজ করতো। তো আর প্লাস ডিআর ইনক্রিজ কি ডিক্রিজ করেছে সেটা মানে বিষয়বস্তু নয়। তো সেটা তো কিভাবে ও অ্যাডজাস্ট হবে সেটা ডেরিভেশন থেকেই বোঝা যাবে। তো আমি প্রথমে এটা বুঝছি যে ইনিশিয়াল রেজিস্ট্যান্স এবং ফাইনাল রেজিস্ট্যান্সের মধ্যে কোনো একটা চেঞ্জ তো আমরা দেখেছি। তো ডিআর হচ্ছে কি না চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, কি দেখতে পাচ্ছি? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি না ডিআর, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। তো ইনিশিয়ালি তার রেজিস্ট্যান্স আমি কত মানলাম না আর নট। তো ফাইনালি তার রেজিস্ট্যান্স কত হয়েছে? আমি ফাইনাল রেজিস্ট্যান্সটাকে আমি আর এফ মানতে পারি, ক্লিয়ার? তো ইনিশিয়াল তার টেম্পারেচার কত ছিল? আমি এটাকে আমি কি মানলাম না এটাকে আমি মানলাম ধরো ইনিশিয়াল টেম্পারেচার টিআই। তো ফাইনাল টেম্পারেচার এটাকে আমি কি মানতে পারি? না টিএফ। ওকে, তো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স আমি এখানে কি লাভ করব? দেখো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স আমি বলতেই পারি এই চেঞ্জ ইন রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে। যত টেম্পারেচার বেশি আমি করব ততই আমি চেঞ্জ দেখতে পাবো। তো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার ডিটি, ক্লিয়ার? আবার এই চেঞ্জ ইন রেজিস্ট্যান্স দেখো প্রপোর্শনাল টু ইনিশিয়াল রেজিস্ট্যান্স। কেমন করে না যত বড় রেজিস্ট্যান্স আমি নেব, যত হাই ভ্যালু রেজিস্ট্যান্স নেব, তত ডিফারেন্স আমি তত বেশি দেখতে পাবো। টেম্পারেচার যত বেশি চেঞ্জ করব তত বেশি আমি ডিফারেন্স দেখতে পাবো। আর ছোট ভ্যালু নিলে তার চেঞ্জ যত ছোট পাবো
বড় ভ্যালু নিলে তার চেঞ্জও তো আমি বড় পাবো। তো ইনিশিয়াল রেজিস্ট্যান্সের উপরেও চেঞ্জ ইন রেজিস্ট্যান্স কিন্তু ডিপেন্ড করে। তো এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্বাইন্ড ফর্মে লিখি তাহলে কি লিখবো না আর নট ডিটি। ক্লিয়ার? তো প্রপোর্শনাল সাইনকে যদি আমি হটাতে চাই তাহলে আমি কি লিখবো ইকুয়াল টু আলফা রো নট ডিটি। তাহলে এই আলফাকে বলা হয় কি থার্মাল কোএফিসিয়েন্ট। এই আলফাকে বলা হয় থার্মাল কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? এই আলফাকে বলা হয় থার্মাল কোএফিসিয়েন্ট। তো আলফা এখানে যদিও আলফা আমাদের কোএফিসিয়েন্ট, কিন্তু আলফা কিন্তু টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে থাকে। এটা কিন্তু একটা খুব বড় বিষয়। তো আমাদের 99% নিউমেরিক্যালে আমাদের এই এনসিইআরটি বোর্ড লেভেলে আলফাকে অ্যাজিউম করা হয়েছে কনস্ট্যান্ট। কিন্তু কোথাও যদি আলফাকে if alpha equal to t square plus t plus ধরো সামথিং কিছু একটা 4 দিল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না আলফা টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট। আলফা টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট। তো 99 প্লাস, তাহলে আমরা কি বলতে পারবো আলফা থার্মাল কোএফিসিয়েন্ট অফ লেখা হয়নি, এটা কমপ্লিট হয়নি, রেজিস্ট্যান্স বুঝছে। আচ্ছা আলফা ডিপেন্ড অন টেম্পারেচার। কিন্তু এনসিইআরটি বোর্ড লেভেলে আমরা কি দেখব, তো এনসিইআরটি আমাদের কি বলছে না আলফা কি আলফা হচ্ছে কনস্ট্যান্ট। আলফা হচ্ছে কনস্ট্যান্ট, যে 99% নিউমেরিক্যালে কি আমরা দেখব না আলফা কনস্ট্যান্ট দেখতে চলেছি। ওকে ঠিক আছে, 99% নিউমেরিক্যালে আমরা, তো 99% নিউমেরিক্যালি আমরা কি দেখতে চলেছি আলফা কনস্ট্যান্ট। তো আমরা এখানে আলফাকে তাহলে কনস্ট্যান্ট মেনে করব। যে আলফা যদি কনস্ট্যান্ট না হতো তাহলে আলফাকে আমাকে কাজে লাগাতে হতো। তো চলো, তো এই ইকুয়েশনে আমি অ্যাপ্লাই কি করতে চলেছি, তো এই ইকুয়েশনকে আমি তুললাম dr ইকুয়াল টু আলফা আর নট ডিটি। ওকে আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, তাই না? তো ইনিশিয়ালি তার রেজিস্ট্যান্স কত ছিল আর নট, ফাইনালি কত হয়েছে না আরএফ। আচ্ছা টেম্পারেচার তখন কত ছিল না ইনিশিয়ালি টিআই, ফাইনালি কত ছিল না টিএফ। তো একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি লিখব না আরএফ মাইনাস আরআই ইজ ইকুয়াল টু আলফা আর নট কে বাইরে রাখতে পারি। আচ্ছা তো ডিটি এর ইন্টিগ্রেশন করলে আমরা কি লিখব টিএফ মাইনাস টিআই। দেয়ারফর আমরা লিখতে পারি আরএফ মাইনাস আর নট ইকুয়াল টু আলফা আর নট কি লিখতে পারি, এটা হচ্ছে ডেল টি। ক্লিয়ার? তো এতদূর পর্যন্ত আমরা নিও ছাড়তে পারি, অথবা যদি আমাকে আলফা যদি বার করতে হয় তো আলফা ইকুয়াল টু আমি কি লিখবো না আরএফ মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইনটু ডিটি, আর নট ইনটু ডিটি বা ডেল। যে হিউজ পরিমাণে একটা টেম্পারেচারে যদি চেঞ্জ হয় তাহলে আমরা এর ক্ষেত্রে একটা চেঞ্জ লিখতে পারি। তাহলে আলফা হচ্ছে কি না উপরে দেখো আলফার ইউনিট কি আছে, দেখো না উপরে দেখো ওহম, নিচে ওহম, নিচে হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন, যাই হোক ওহম ওহম ক্যান্সেল হবে। তো ইউনিট কি আছে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে কত সিজিএস, না হলে এসআই তে আমরা কি পাবো 1 বাই কেলভিন। এই দুটোই পেতে চলেছি। তাহলে আলফার ইউনিট, তো আলফাকে আমরা কি বলবো থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে ক্লিয়ার? তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম না আলফা আছে থার্মাল কোএফিসিয়েন্ট, তো আলফা ইজ ইকুয়াল টু দ্যাটস রিলেশন। ক্লিয়ার? বোঝা গেছে? তো থার্মাল কোএফিসিয়েন্টের, তার থার্মাল কোএফিসিয়েন্ট একটা বড় বিষয় হচ্ছে কি না থার্মাল কোএফিসিয়েন্ট টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে। যে আমাদের বর্তমান কেসে আলফা হচ্ছে কনস্ট্যান্ট, তো আমরা কনস্ট্যান্ট মেনে আমরা এই ইকুয়েশন ডিরাইভ করেছি। ক্লিয়ার? তো এরপরে আমরা দেখতে চলেছি কি না এই আলফার ভ্যালু কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং অ্যালয়েজের উপরে কি প্রভাব আনে। চল তো এই সাইডটা রাফ করি। আচ্ছা তো এই আলফা থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, তো এবারে দেখো তাহলে এই আলফার ভ্যালু আলফা এফেক্ট অফ, লিখো এখানটা হেডলাইন করো এফেক্ট অফ আলফা অন নাম্বার 1 কন্ডাক্টর, নাম্বার 2 সেমিকন্ডাক্টর। আচ্ছা নাম্বার 3 কি দেখো অ্যালয়। আচ্ছা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখলাম না কন্ডাক্টরের ক্ষেত্রে এফেক্ট কে আনতো রিল্যাক্সেশন টাইম, যার জন্য রেজিস্ট্যান্স কি হতো ইনক্রিজ করতো। আচ্ছা রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করে তাহলে বোঝার চেষ্টা করো
তার মানে ডেফিনেটলি টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি রেজিস্ট্যান্স ইনক্রিজ করছি, তো রেজিস্ট্যান্স ইনক্রিজ করা মানে ফাইনাল রেজিস্ট্যান্স ডেফিনেটলি ইনিশিয়াল রেজিস্ট্যান্সের থেকে বড় হবে। তো ইনিশিয়াল রেজিস্ট্যান্স যেটা আমাদের R0 ছিল তার থেকে ফাইনাল রেজিস্ট্যান্স যদি বড় হতে হয় তাহলে আমরা কি করব দেখো। তো ফাইনাল রেজিস্ট্যান্স আমাদের ইকুয়েশনটাই ছিল, তো আমাদের ইকুয়েশনটা আমি এখানটা একবার নতুন করে লিখে নিতে চাই। আমাদের ইকুয়েশন কি ছিল, ইকুয়েশনটা এখানে তুলে নিই যে RF ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি না R0 প্লাস R0 আলফা R0 লিখ আলফা R0 ইনটু dt। আচ্ছা, তো ফাইনাল রেজিস্ট্যান্স কে যদি আমাকে ইনক্রিজ হতে হয় তাহলে R0 এর সাথে সামথিং কিছু অ্যাড হতে হবে। তো আলফার মান ডেফিনেটলি কি আসবে, পজিটিভ আসার আছে। তো পজিটিভ যদি না হয় তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে না ডিক্রিজ হয়ে যাবে। তো সো আমরা বলতে পারি আলফা, তো আমরা বলতে পারি কি আলফা ডেফিনেটলি পজিটিভ ভ্যালু। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে আলফা কি হয়, পজিটিভ। ওকে, কন্ডাক্টরের ক্ষেত্রে আলফা কি হয়, পজিটিভ ভ্যালু। আচ্ছা, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখব, আচ্ছা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এফেক্ট কি আছে না নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম n আছে। তাহলে এই n কি করে ইনক্রিজ করতে থাকে, এর ক্ষেত্রে রিল্যাক্সেশন টাইম যদি ডিক্রিজ করতে থাকে n কি করতে থাকে ইনক্রিজ করতে থাকে, হিউজ অ্যামাউন্টে ইনক্রিজ করে, যার জন্য রেজিস্ট্যান্স কি হতে থাকে ডিক্রিজ করতে থাকে, রেজিস্টিভিটিও ডিক্রিজ করতে থাকে। তো রেজিস্ট্যান্স ডিক্রিজ করা মানে কি যে ফাইনাল রেজিস্ট্যান্স ডেফিনেটলি ছোট হবে ইনিশিয়াল রেজিস্ট্যান্সের তুলনায়। তাহলে ইনিশিয়াল রেজিস্ট্যান্সের তুলনায় ফাইনাল রেজিস্ট্যান্স যদি ছোট হতে হয় তার মানে আলফাকে নেগেটিভ ভ্যালুর কিছু হতে হবে, তবেই কিন্তু এটা ছোট আসবে। তো সো আমরা কি বলতে পারি আলফা ডেফিনেটলি নেগেটিভ ভ্যালু, আলফা ডেফিনেটলি নেগেটিভ ভ্যালুর আসা আছে। অ্যালয়ের ক্ষেত্রে আমরা কি দেখব, আচ্ছা অ্যালয়ের ক্ষেত্রে আমি কি দেখব ফাইনাল রেজিস্ট্যান্স নিয়ারলি ইকুয়াল টু ইনিশিয়াল রেজিস্ট্যান্স। তার মানে কি এই অ্যালয়ের ক্ষেত্রে কি হয়, আনএফেক্টেড হয় না, টেম্পারেচার ইনক্রিজ করার ফলে রেজিস্ট্যান্সের কোনো ডিফারই করে না। তো ফাইনাল এবং ইনিশিয়াল রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জই হয় না। তো চেঞ্জ যদি না হয় তো আলফাকে আমরা কি বলতে পারি না জিরো মানতে পারি। তো আলফাকে আমরা কি মানবো, জিরো। ক্লিয়ার হয়েছে? তো থার্মাল কোএফিসিয়েন্ট সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, অ্যালয় এদের দ্বারা কিভাবে প্রভাবিত হয় সেটাকে আমরা নোট করলাম। তো এরপর আমরা দেখতে চলেছি কি যে আজকের আমাদের বেসিক থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের যে বেসিক ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে কিছু নিউমেরিক্যাল। ক্লিয়ার হয়েছে? যেখান থেকে আমাদের কনসেপ্ট গ্রো করছে ধীরে ধীরে। আচ্ছা, তো নিউমেরিক্যাল, ফার্স্ট নিউমেরিক্যাল তোলা আছে চল ফার্স্ট নিউমেরিক্যাল। ফার্স্ট নিউমেরিক্যাল আমরা কি দেখতে চলেছি হে, চলো দেখি। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট নিউমেরিক্যাল দেখবো। কোশ্চেন নাম্বার 1, তো কোশ্চেন নাম্বার 1 বলছে কি ধরো একটি কন্ডাক্টর 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্ট্যান্স, 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্ট্যান্স হচ্ছে কত না আমি মানলাম না 100 ওহম। 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্ট্যান্স হচ্ছে কত না 100 ওহম। ওই কন্ডাক্টরের টেম্পারেচার কত করলে রেজিস্ট্যান্স 117 ওহম হবে। ক্লিয়ার? তো টেম্পারেচার আমাকে বার করতে বলেছে, তো তার আলফা দিয়ে রেখেছে কত না 1.7 × 10⁻⁻⁴ এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তো বেসিক অঙ্ক আমরা নিজেরাই চেষ্টা করব। তো প্রথমে তোমরা নিজেরা আগে চেষ্টা করো, তারপরে এখানে দেখো, পজ করো, ট্রাই। তো চলো আমরা চেষ্টা করি, দেখি। তো আমাদের এখানে ইকুয়েশন কি না ফাইনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হয়ে থাকে R0 প্লাস R0 আলফা R0 ইনটু ডেল্টি। যেমন ডেল্টি কি না ডেল্টি হচ্ছে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের ফাইনাল রেজিস্ট্যান্স দিয়ে রেখেছে, ফাইনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত 117 ওহম, ফাইনাল রেজিস্ট্যান্স 117। ইনিশিয়াল রেজিস্ট্যান্স যেটা R0 সেটা হচ্ছে 100 ওহম।
আচ্ছা ফাইনাল টেম্পারেচারটা আমাদের নির্ণয় করতে বলেছে। ইনিশিয়াল টেম্পারেচার আমাদের বলে রেখেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আলফা বলে রেখেছে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তো প্রত্যেকটা ভ্যালু আমরা বসিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। তো এই অঙ্ক আমাকে করার আছে, চলো প্রথমটাই আমি করে দিচ্ছি না। তো ফাইনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত 117 ইনিশিয়াল। আচ্ছা চলো করে দিচ্ছি 100 প্লাস আলফা হচ্ছে কত 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 ইনটু 100 ফাইনাল টেম্পারেচার তো বার করা আছে মাইনাস ইনিশিয়াল। আচ্ছা একে যদি আমরা সহজ করি তাহলে 100 যদি এই পাশে নিই 17, এটাকে যদি নিচে নিই তাহলে কত হওয়ার আছে 1.7, তো 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -2। আচ্ছা এরপরে আচ্ছা টিআই কত লিখেছে, টিআই লিখেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা তো 27টাকে যদি আমি এই পাশে নিই 27, তাহলে এই পাশে পাওয়া যায় ফাইনাল টেম্পারেচার। আচ্ছা এটাকে আগে ঠিকঠাক করে নিই, তাহলে একে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কত হচ্ছে 1700 একটা কাটবে, যদি কাটে তাহলে কত হচ্ছে আচ্ছা এই সাইডে করে দিই 1700 1.7 মানে এটা একটা শূন্য বেড়ে যাচ্ছে, তো শূন্য কাটলাম 1000, তার মানে 1000 হচ্ছে, এটা কত আসছে 1000 প্লাস 27 ইকুয়াল টু ফাইনাল টেম্পারেচার। তাহলে ফাইনাল টেম্পারেচার ইকুয়াল টু কত হচ্ছে এত ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে ফাইনাল টেম্পারেচার কত 1027 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলতে চাইছি কোশ্চেন নাম্বার 2 তে। তো একটু লেভেল আমরা হাই করব কোশ্চেন নাম্বার 2 তে। তো কি বলতে চলেছে কোশ্চেন নাম্বার 2 বলতে চলেছে একটি কন্ডাক্টরের 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে এইভাবে যদি আমরা ডিনোট করি যে আইস পয়েন্টে রেজিস্ট্যান্স 5 ওহম এবং স্টিম পয়েন্টে রেজিস্ট্যান্স 5.5 ওহম। ক্লিয়ার? আচ্ছা তাহলে কত টেম্পারেচারে ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স 5.8 ওহম হবে। তো আমাকে বার করতে বলেছে কত টেম্পারেচারে ওই 5.8 ওহমের রেজিস্ট্যান্স হবে। ওকে তো আমরা বার করব, কি করে বার করব বলো, আমরা কি করে বার করব? এখানটা তো আলফাও তো দেওয়া নেই, তো কিভাবে বার করব? তো নিজের আগে ট্রাই করো, 5 মিনিট 10 মিনিট নিজের আগে চেষ্টা করো, তারপরে কি এখানটা লাভ করবে। ঠিক আছে? ওকে চলো তো পজ করে ট্রাই করা হয়েছে 1 2 3 4 5। ওকে লেটস গো। তো এবারে আমরা করতে চলেছি যে আইস পয়েন্ট মানে কি বোঝায় না, আইস পয়েন্ট মানে বোঝায় তার ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ইনিশিয়ালি তার রেজিস্ট্যান্স কত ছিল না 5 ওহম, ফাইনাল টেম্পারেচার কত না স্টিম পয়েন্ট। তো স্টিম পয়েন্ট মানে আমরা কি বুঝি না 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ফাইনাল টেম্পারেচার কত না বলে দিয়েছে 5.5 ওহম। আচ্ছা এই দুটো রিলেশন থেকে আমরা আলফা বের করে নিতে পারি আগে। তো ফার্স্ট স্টেপ এটা আমাদের কি হবে না ফার্স্ট স্টেপ কেন না সেকেন্ড স্টেপেরও কিছু কাজ আছে। ফার্স্ট স্টেপ কি চলেছে তাহলে আর এফ, তো আমি এখান থেকে আলফা বার করব। হ্যাঁ তো আলফা ইকুয়াল আমরা কি জানি না আর এফ মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার। ক্লিয়ার? তো আর এফ ইকুয়াল টু হোয়াট না 5.5 মাইনাস 5 ডিভাইডেড বাই আর নট ইকুয়াল টু হচ্ছে 5 ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে 100। কত 100, তার মানে আমরা কত পেতে চলেছি হে না 0.5 ইনটু 5 ইনটু 100। তো পয়েন্ট যদি আমি তুলি তার মানে 5 5 ক্যান্সেল 10 টু দি পাওয়ার -3। তাহলে আলফা কত বের হলো এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তো
তো ফার্স্ট স্টেপ আমাদের একটাই ডিফাইন করতে হেল্প করলো যে আলফার ভ্যালু। তো সেকেন্ড স্টেপ আমরা কি করব না, সেকেন্ড স্টেপ আমরা করব যে তাহলে কত টেম্পারেচারে এই রেজিস্ট্যান্সটা হবে। তো আমি ইনিশিয়াল যে কোনো একটা ধরে নিতে পারি যে ইনিশিয়াল টিআই যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তখন রেজিস্ট্যান্স কত ছিল না 5 ওহম। আর তোমরা এটাও ধরতে পারো ইনিশিয়াল, এটাও ধরতে পারো যে স্টিম পয়েন্টটাকে ধরতে পারো তখন টিআই হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? যেটা খুশি। তো একটা ইনিশিয়াল, যে কোনো একটা ইনিশিয়াল তো দরকার। তো ফাইনাল টেম্পারেচার যে কত হলে পরে যে ফাইনাল রেজিস্ট্যান্স আমরা 5.8 পাবো। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তো ফাইনাল টেম্পারেচার আমাকে বার করতে বলেছে, তো ইজিলি আমরা এটাকে ড্রাইভ করব। চলো, তো ফাইনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু আমরা কি লিখব, আর নট প্লাস আর নট আলফা ইনটু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ক্লিয়ার? তো ফাইনাল রেজিস্ট্যান্স আমাদের কত বলেছে 5.8, আর নট কে যদি এই পাশে নিয়ে আসি 5 ডিভাইডেড বাই আর নট আলফা কে যদি আমি এই পাশে নিয়ে আসি, আর নট হচ্ছে কত 5, আলফা হচ্ছে আমাদের ডিফাইন, আলফা কত পেয়ে গেছি 10 টু দি পাওয়ার -3 এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 10 টু দি পাওয়ার -3, আলফা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, তো ফাইনাল টেম্পারেচার অফ টি ইনিশিয়াল টেম্পারেচার কত, ইনিশিয়াল টেম্পারেচার আমি 0 ধরেছি, তো ইনিশিয়ালকে 0 ধরা না ধরা একই ব্যাপার। তো ফাইনাল টেম্পারেচার আমি টি এ লিখে দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে 0.3, তাই না? 0.3 ডিভাইডেড বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার 3। ক্লিয়ার করতে পেরেছি? এটুকু বোঝা গেছে? আচ্ছা, তো পয়েন্টকে যদি আমি উঠাই তাহলে কত আসতে চলেছে, পয়েন্টকে যদি আমি উঠাই তাহলে কত আসতে চলেছে 0.8 আসতে চলেছে। তো পয়েন্টকে যদি আমি উঠাই তাহলে কত আসতে চলেছে 5.8 - 5 ওহো কত আসতে চলেছে 0.8। তো পয়েন্টটাকে আমি উঠালাম তাহলে কত আসছে 8। আচ্ছা, এটাকে আমি ক্যান্সেল করে নিই 1.6। ক্লিয়ার? আচ্ছা, 1.6। তো টোটালটাকে আমি উপরে উঠিয়ে নিই, তো এটা হচ্ছে কত 10 টু দি পাওয়ার -2 উপরে গুণ হলে 10 টু দি পাওয়ার 2, তাহলে 1.6 মানে হচ্ছে কত না ফাইনাল টেম্পারেচার ইকুয়াল টু 160 এত ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে কত টেম্পারেচারে এত হবে না 160 ডিগ্রি টেম্পারেচারে 5.8 ওহম। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 3 আজকের মতো লাস্ট কোশ্চেন, এবং এখানটায় হচ্ছে এই অঙ্কটাই আমি সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক দেব। যে কি অঙ্ক সেটা তোমরা লক্ষ্য করো, কোশ্চেন না দেখে তোমরা গিভ আপ করো না। আগে কোশ্চেনটাকে দেখো, কোশ্চেনটাকে আগে ভালো করে লক্ষ্য করো, প্র্যাকটিস করো, নিজেরা 5 মিনিট 20 মিনিট চেষ্টা করো, তারপরে গিয়ে এখানটা লক্ষ্য করো। নাহলে কিন্তু ভালো ভালো কোশ্চেন কিন্তু এখান থেকেই তৈরি হয়, যে কনসেপ্ট বেসড কোশ্চেন এখান থেকেই তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, তো চলো লাস্ট কোশ্চেন আজকে। তো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, বলেছে এর লেন্থ এবং এ ক্রস সেকশনাল এরিয়া বিশিষ্ট দুটি কন্ডাক্টরকে যুক্ত করা হলো, দুটো কন্ডাক্টরকে যুক্ত করা হলো। বোঝা গেছে? যুক্ত করা বলেছে কি শর্তে ওই যুগ্ম কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে টেম্পারেচার পরিবর্তন করার ফলেও টেম্পারেচার পরিবর্তন করার ফলেও রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে। তো দেওয়া আছে কি না ফার্স্ট কন্ডাক্টরের ক্ষেত্রে ফার্স্ট কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কত দেওয়া আছে না ধরো R1। ফার্স্ট কন্ডাক্টরের থার্মাল কোএফিসিয়েন্ট দেওয়া আছে α1, রেজিস্টিভিটি দেওয়া আছে ρ1। আচ্ছা, সেকেন্ড কন্ডাক্টরের রেজিস্ট্যান্স R2, α2, ρ2 এইটুকু দেওয়া আছে, এইটুকু আমাদের গিভেন দেওয়া আছে। তো আমাকে বার করতে বলেছি যে কি এমন কন্ডিশন হলে পরে, কি শর্ত, তার মধ্যে কি এমন কন্ডিশন থাকলে পরে আমরা যে টেম্পারেচার পরিবর্তন করার ফলে রেজিস্ট্যান্স পরিবর্তন হবে। তো হতেই পারে কারণ আলফা যে পরিমাণ ইনক্রিজ করবে অন্য একটা কন্ডাক্টরে সেই পরিমাণ ডিক্রিজ করবে, এটাও তো একটা হতে পারে। তো আমাকে বলেছে কি
না রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। তো তো আমরা এটা বলতেই পারি ফার্স্ট কন্ডাক্টর, তারা এই ফার্স্ট কন্ডাক্টর, তো এই ফার্স্ট কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের যা পরিবর্তন, রেজিস্ট্যান্সের পরিবর্তন মানে কি RF মাইনাস RI ইনিশিয়াল মাইনাস ফাইনাল, সরি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যেটাকে আমরা কি বলতে পারি না R নট আলফা ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার, যেটাকে আমরা ডেল টি বলতে পারি। এটাই হচ্ছে কি R নট, যেটাই হচ্ছে না RI। তো ফার্স্ট, যেহেতু ফার্স্ট কন্ডাক্টর, সেহেতু ফার্স্ট কন্ডাক্টরের ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফার্স্ট কন্ডাক্টর ইনিশিয়াল ইনটু আলফা 1 ইনটু ডেল টি বলতে পারি। এটা ফার্স্ট কন্ডাক্টরের ক্ষেত্রে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, ক্লিয়ার। তো সেকেন্ড কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, আমি দেখলাম যে ফার্স্ট কন্ডাক্টরের চেঞ্জ ইন রেজিস্ট্যান্স যে পরিমাণ ইনক্রিজ করেছে, সেই পরিমাণ সেকেন্ড কন্ডাক্টরের ক্ষেত্রে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স সেই পরিমাণ ডিক্রিজ করছে। তারপরে আমরা টেম্পারেচার পরিবর্তনের ফলে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করব। তো সেকেন্ড কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, সেকেন্ড কন্ডাক্টর বলছে যে আমার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমি মানলাম ধরি এর ক্ষেত্রে কি হচ্ছে না ইনক্রিজ করলো, ইনক্রিজ, তাহলে এর ক্ষেত্রে ডেফিনেটলি কি করবে না ডিক্রিজ করবে। তাহলে কি লিখতে পারি ডেফিনেটলি কি হবে ডিক্রিজ করবে, ডেফিনেটলি ডিক্রিজ করবে। আচ্ছা, তো এই কন্ডাক্টর, তো এই কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না RF ফর সেকেন্ড মাইনাস R ফর ইনিশিয়াল রেজিস্ট্যান্স ফর সেকেন্ড ইকুয়াল টু R initial resistance per second into alpha 2 into del T। তাহলে এর ক্ষেত্রে যে পরিমাণ টেম্পারেচার আমি ইনক্রিজ করেছি তার জন্য যে পরিমাণ রেজিস্ট্যান্সের চেঞ্জ, এর ক্ষেত্রে সেই পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করার ফলে সেই পরিমাণ চেঞ্জ। তাহলে দুটো চেঞ্জের একজন ইনক্রিজ করলে একজন ডিক্রিজ তো ডেফিনেটলি করবে। তাহলে একজন যে পরিমাণ ইনক্রিজ করেছে আরেকজন সেই পরিমাণ ডিক্রিজ করেছে, তার মানে দুটো ভ্যালু ডিরেকশন অপোজিট হতে পারে কিন্তু ম্যাগনিটিউড ইজ তো সেম। তাহলে এই দুটোর ম্যাগনিটিউড তো সেম, তাহলে ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। দেয়ারফর R1I মানে ফার্স্ট কন্ডাক্টরের ইনিশিয়াল রেজিস্ট্যান্স আলফা 1 ডেল টি ইকুয়াল টু R2I আলফা 2 ডেল টি লিখতেই পারি। তো আর ডেল টি ক্যান্সেল। তাহলে আচ্ছা ফার্স্ট কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে কত না R1I ইনটু আলফা 1 ইকুয়াল টু R2I ইনটু আলফা। তাহলে এই কন্ডিশনেও হতে পারে, এই কন্ডিশনে রেজিস্ট্যান্স পরিবর্তন হবে না, টেম্পারেচার চেঞ্জ করলেও রেজিস্ট্যান্স পরিবর্তন হবে না। তো একে যদি আমি আরেকটু যদি বাড়াই তাহলে কি বলবো, তাহলে ফার্স্ট কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে আমরা এইভাবেও তো লিখতে পারি, এইভাবেও তো লিখতে পারি কি না রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হয়ে থাকে না রেজিস্ট্যান্স ইকুয়াল টু R ইকুয়াল টু রো L বাই A। তো ফার্স্ট কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, ফার্স্ট কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি রো 1 ইনটু L ডিভাইডেড বাই A। আরে দুজনেরই তো লেন্থ আর এরিয়া ক্রস সেকশনাল এরিয়া তো সেম পড়ে আছে, ইনটু আলফা 1 ইকুয়াল টু রো 2 L বাই A ইনটু আলফা 2। আচ্ছা L ক্যান্সেল, A ক্যান্সেল, তার মানে রো 1 আলফা 1 রো 2 আলফা 2। তার মানে আমি কি বুঝতে পারলাম, তার মানে আমি বুঝতে পারলাম না রেজিস্টিভিটি এবং থার্মাল কোএফিসিয়েন্ট যখন পরস্পরের কি হবে ব্যস্তানুপাতিক হবে, রেজিস্টিভিটি এবং থার্মাল কোএফিসিয়েন্ট যখন পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে তখনই গিয়ে রেজিস্ট্যান্স টেম্পারেচার চেঞ্জ হওয়ার পরেও রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হয় না। মোস্ট ইম্পর্টেন্ট এই লাইন কিন্তু দিয়ে প্রুফ দিতে পারে, খেয়াল করতে পারে, এই কোশ্চেন দিয়েও করতে পারে এই লাইন। তাহলে কি এমন কন্ডিশন যখন রেজিস্টিভিটি এবং থার্মাল কোএফিসিয়েন্ট একে অপরের ব্যস্ত সম্পর্কে থাকবে, ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে, তখনই গিয়ে এই কন্ডিশন স্যাটিসফাই হবে। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।